ব্রাজিলের ভদ্রমহিলা সেখান থেকে পড়েও যায়, ট্রেকিংটা ভলকানোর ভিতরে পড়ে যায়, সারা শরীর ভেজা কাপড় নিয়ে বাকি আরো 2 দিনের রাস্তা যেতে হবে। যেদিন 22 কিলোমিটার হাঁটবো, ট্রেকিং করব, সেখানকার সবচেয়ে উঁচু পাসটা পার করতে হবে। যদি আপনার সব ব্লগ মুছে যায়, শুধু একটা রেখে দিতে বলা হয়, কোনটা রাখবেন এবং কেন? এই প্রশ্নটা তো খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন করলেন। এটা মানে কি বলবো, একটু চিন্তা করে বলেন যে শিশির দেবের চ্যানেলে তো অনেকগুলো কন্টেন্ট আছে, অনেকগুলো। আমার মনে হয় যে আমি তো চাইবো আমাদের দেশের ব্লগ থাকুক, তারপরেও একটা ব্লগ আমি চাইবো না ওই ব্লগটা কখনো আমার চ্যানেলে না থাকুক, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া, মাউন্ট রিনজানি। আচ্ছা, মাউন্ট রিনজানি ব্লগটা ইন্দোনেশিয়ার আরেকটা অ্যাক্টিভ ভলকান আমরা ট্যুরে গেছি, কিন্তু ওইটা মানে ওই ট্রিপটা আমরা হেরে যাওয়ার ট্রিপ ছিল আমাদের। এত কষ্ট করে এত উপরে যাওয়ার পর ফেরত আসতে হলো। এইটাই হচ্ছে যে এইটা যেন আমরা কখনো ভুলে না যাই। হ্যাঁ, যদি সব ব্লগ যদি চলেও যায়, একটা ব্লগ থেকে যাক, মানুষ জানুক যে আমরা অনেক কষ্ট করে এত উপরে যাওয়ার পর আবার যেখানে সামিট পয়েন্ট মাত্র 1 কিলোমিটারের মতো, সেখান থেকে কি বলবো, এত বৃষ্টি, এত কিছুর মধ্যে প্রচন্ড ঠান্ডা, একদিকে বৃষ্টি, মাইনাস টেম্পারেচার, তার মধ্যে সারা রাত ট্রেকিং করা, এবং ট্রেকিং করার পর যেখান থেকে আমরা যখন গেছি তার দুদিন না, ঠিক 3-4 দিন পর একজন ব্রাজিলের ভদ্রমহিলা সেখান থেকে পড়েও যায়, ট্রেকিংটা ভলকানোর ভিতরে পড়ে যায়, এবং সেই ওনাকে মানে কি বলবো, রেস্কিউ করাটাও কিন্তু খুবই কঠিন ছিল। তো এটা হ্যাঁ করা গেছে। উনি আসলে যেটা হয়, মানুষের যেই শারীরিক যে ক্লান্তিটা, এতটুকু রাস্তা আসলে 2 দিনে উঠার পর শরীর আসলে দেয় না। আমরা নিজেরও অনেকবার রেস্ট করি, এবং রেস্ট করার সময় অনেকেরই ঘুম চলে আসে। তো উনিও ঘুমিয়েছিল, এমন সময় উনি ঘুমের মধ্যেই পড়ে যায়, ঘুমের ভিতরেই নিচে পড়ে যায়। কারণ খুবই চিকন একটা রাস্তায় আমরা হেঁটে 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 উপরের দিকে উঠতে থাকি। এখানে উনি রেস্ট করছিল এবং উনি গড়িয়ে নিচে পড়ে যায়। এই জায়গাটাতে কি যেতে 2 দিন সময় লাগে? হ্যাঁ, 2 দিন সময় লাগে আসলে। এই জায়গাটা পুরোটা কি পায়ে হেঁটে ওঠার রাস্তা, এবং সরাসরি উপরের দিকে উঠতে হবে, কোনো রাস্তাই নিচের দিকে নামার মতো নাই। তো একদিনে আমরা তার আগে যতবার ট্রেকিং করছি, আমরা হিমালয় ট্রেকিং করা হয়েছে, আমাদের কেদারনাথ যাওয়া হয়েছে, অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়া হয়েছে, কাশ্মীর গ্রেট লেকসে আমরা ট্রিপ করছি। কাশ্মীর গ্রেট লেকসটাও আমাদের খুবই অ্যাডভেঞ্চারাস একটা ট্রিপ ছিল, কিন্তু হেরে যাই নাই। খুবই সুন্দর একটা মানে ট্রিপ হয়েছে, কিন্তু হেরে যাওয়ার গল্প ছিল না। কিন্তু মাউন্ট রিনজানিতে আমরা পৌঁছানোর পর মনে হলো যে না, আমাদের আরেকটু আগে থেকেই আমাদের আরও শারীরিকভাবে স্ট্রং হওয়া উচিত ছিল, আমাদের যেই প্রস্তুতি ভালো হওয়া উচিত ছিল। এবং সেখানে আমাদের যেখানে প্রস্তুতিই ছিল না, সেখানে বৃষ্টি আমাদেরকে, সারাদিন বৃষ্টি হওয়ার পর আমাদেরকে একদম মানে সারা শরীর ভেজা কাপড় নিয়ে বাকি আরো 2 দিনের রাস্তা যেতে হবে, এবং একটা সামিট পয়েন্ট শেষ করে ব্যাক করতে হবে। একটা সময় মনে হলো আমাদের পক্ষে আর সম্ভব না, আমাদের শরীর ভেজা, শরীর কোনো এনার্জি নাই, অনেক পানি জমে। তখন মনে হলো যে এত উপরে যাওয়ার পর আমরা এখন ফেরা ছাড়া কোনো গতি নেই। এই ফিরে আসাটা আমাদের কাছে সবচেয়ে কঠিন ছিল, যার কারণে মনে হলো এই গল্পটা থাকুক আমাদের। আমরা শেষ পর্যন্ত গিয়েছিলেন না, যেতে পারিনি। আর 1 ঘন্টা ট্র্যাক করা লাগতো, কিন্তু ওই 1 ঘন্টাই আমাদের পক্ষে। এই ট্রিপটা খুবই এক্সপেন্সিভ, এই ট্রিপটা করতে হলে একজন মানুষের। ইন্দোনেশিয়ার কোন জায়গাটা ছিল? এটা হচ্ছে ইন্দোনেশিয়ার সেকেন্ড হাইয়েস্ট অ্যাক্টিভ ভলকানো, নাম হচ্ছে মাউন্ট রিনজানি। আচ্ছা, এটা সেকেন্ড হাইয়েস্ট অ্যাক্টিভ ভলকানো, এবং সেখানেও কিন্তু অ্যাক্টিভ ভলকানো মানে হচ্ছে যে কোনো সময় এটা এরাপশন হতে পারে, যে কোনো সময় এখান থেকে মানে একদম নিচে থেকে গ্যাস উঠতে পারে। প্রশংসা করতে হবে, এবং প্রচুর আমি বলবো যে আমার ওয়াইফের মানে তিথির সাহসের প্রশংসা করতে হবে। কারণ হচ্ছে যে আমি হয়তো প্ল্যান করি যে আমাদের কি যাওয়া ঠিক হবে, ও বলবে যে চলো ঠিক হবে, প্রথমেই বলবে চলো যাই। এই যে চলো যাই শব্দটা আমাদেরকে উপরে নিয়ে যায়, কিন্তু আসলে এটার জন্য কি আমরা প্রস্তুত কিনা সে এখনো বলে যে আমার এখনো
কারণ আমরা যেটা কাশ্মীর গ্রেট লেকস যে ট্র্যাকটা আমরা প্রায় 5 দিন বা 6 দিনের একটা ট্র্যাক 7 দিনের একটা ট্র্যাক ছিল, প্রতিদিনই আমাদের একদিন তো এমন যে 20 থেকে 22 কিলোমিটার আমাদের হাঁটতে হয়েছে শুধু একদিনে। তো এছাড়াও প্রতিদিন 15-16 কিলোমিটার করে আমাদের হাঁটতে হয়েছে। এবং 22 কিলোমিটার কিন্তু সমতল রাস্তা না, যেদিন 22 কিলোমিটার হাঁটবো ট্রেকিং করবো সেখানকার সবচেয়ে উঁচু পাসটা পার করতে হবে, গাটসার পাস নামে একটা পাস, যেখানে সবসময় মাইনাস টেম্পারেচার, সবসময় ঠান্ডা, এবং সেখানে সবসময় মাউন্টেন সিকনেস ফিল করবো, মানে গেলে সেখানে আপনার বমি হবে কারণ আপনি উচ্চতা গেইন করতেছেন। ঠান্ডায় এবং এত হেঁটে আমরা প্রায় 1 সপ্তাহ হাঁটার পরে আমরা ওইটা ঠিকই আমরা সাকসেসফুলি সেটা ডান করছি। ওটা করার পর একটা কিন্তু সার্টিফিকেট দেয় ওই নেপাল গভর্নমেন্ট। কিন্তু এই রিনজানিতে এসে আমাদের হেরে যাওয়ার কারণটা কি প্রশ্ন যখন করি তখন একটাই প্রশ্ন আসে যে আমাদের আসলে প্রস্তুতি সেরকম ছিল না। আমরা হুট করেই ডিসিশন নেই, যেহেতু ইন্দোনেশিয়া একবার চলেই আসছি আমরা এই রিনজানি ট্র্যাকটা করেই যাই, কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত ঠান্ডার যেই জ্যাকেট, হাইকিং করার যে জুতা, সেগুলো কিছুই ঠিক মতো ছিল না। আমাদের সেখান থেকে ভাড়া করতে হয়, আর সেগুলোর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, যার কারণে আমরা আসলে ওইটা কমপ্লিট করতে পারিনি। নেক্সট টাইম কি যাওয়ার ইচ্ছা আছে নাকি? আমি জানি না, কারণ হচ্ছে এটা হচ্ছে যে আপনার খুব এক্সপেন্সিভ একটা ট্রিপ। আচ্ছা, এই ট্রিপটাতে আমাদের ধরতে পারেন দুজনের ট্রিপ করতে গেলে শুধু ইন্দোনেশিয়ার ফ্লাইটের কস্টটা যদি বাদ দিয়ে দেই বালি পর্যন্ত যাওয়ার, তাও দুজনের 1.5 থেকে 2 লাখ টাকা লাগবে শুধুমাত্র বালি থেকে যদি এই ট্রিপটা করতে চাই। সেটাও খুবই এক্সপেন্সিভ। যদি বলি যে 1.5 থেকে 2 লাখ টাকা অনেক আছে, এক্সপেন্সিভ মনে হবে না, কিন্তু আমরা একটা দেশে যখন যাই তখন একটা জায়গাকে মানে ফোকাস করে যাই না, মাল্টিপল জায়গায় যাই, তখন ওইটা 1.5 লাখ টাকা, ওইটা 2 লাখ টাকা। হঠাৎ করে মানে ইন্দোনেশিয়া গিয়ে প্ল্যান হলো যে আমরা লাবুয়ান বাজো নামে একটা মানে কোমোদো আইল্যান্ড ট্রিপে যাব, কিন্তু তখন পর্যন্ত আমার ধারণা ছিল না এই যে বালি থেকে কোমোদো আইল্যান্ড ট্রিপে যাব এখানে আসলে দুজনের কত খরচ হতে পারে। পরে দেখলাম যে আমার এখানে 2.5 লাখ টাকা খরচ হয়ে গেছে, মানে শুধু এই ট্রিপটা করতে 2.5 লাখ টাকা খরচ হয়ে গেছে ওইখান থেকে, বালি থেকে। যেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে বালি ঘুরে আসলে দুজনে 2.5 লাখ টাকা ইজিলি আপনি শুধু বালিটা ঘুরে আসতে পারবেন। কিন্তু হুট করে একটা ডিসিশন নিলাম যেখানে যাব, কিন্তু সেই ক্ষেত্রে অনেক টাকা খরচ হয়।